ভ্যারাইটিস অফ হোমিওপ্যাথি। এরপরে আমি আরেকটা একটু শুরু করে দেবো, এইটা আর কি কমপ্লিট হয়ে যাবে, অল্প জিনিসটা আছে তো। তা এই ভ্যারাইটিস অফ হোমিওপ্যাথি নিয়ে আমরা আলোচনা করলাম। এই আলোচনাগুলো, এটা হচ্ছে ডাক্তার জেন কাঞ্জারের লেখা বইয়ের ভিত্তিতে আমি আলোচনা করেছি। তা আগের দিন যেটা আমি আলোচনা করেছিলাম সেটা একটু সংক্ষিপ্ত একটা বলে দেওয়া ভালো, সেই জন্য বলছি। আগের দিন আলোচনা করেছিলাম হিট অ্যান্ড ট্রায়াল মেথড, মানে ওই ওষুধ দিলাম, পরীক্ষা করলাম, সেটার ভিত্তিতে যা করতে করলাম আর কি। এরকম একটা ব্যাপার। এখানে কি হচ্ছে, এখানে কি করা হয়, এখানে প্রতিটি লক্ষণ যেটা আছে, সেই যে লক্ষণগুলো খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ মানে ওই হোমিওপ্যাথিক বিচারে নয়, যে লক্ষণগুলো মূলত মানে আর কি ওই রোগী কষ্টের দিক থেকে গুরুত্বপূর্ণ বেশি বলে, সেইগুলোকে বেশি ভিত্তি করে ওষুধ নির্বাচন করে। এটা আমরা বললাম কিসে, না হিট অ্যান্ড ট্রায়াল মেথডে। এবার হয় কি, সেখানে যদি একটা ওষুধে একটা লক্ষণের উপর ভিত্তি করে দিলে সেটা কাজ করে না, ওই লক্ষণের উপর অন্য কি ওষুধ আছে সেটা দিয়ে দেখবে। সোজা কথা, এই লক্ষণ কতগুলোকে দূর করা হচ্ছে এদের মূল কথা। তা আজকে আমরা এই আলোচনাটা আমি বললেও এই আলোচনাটা আয়োজন করেছেন হোমিও ডাইজেস্ট, ফলে আজকে আমি হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে এবার বক্তব্য আমি শুরু করছি। তা এই যে এদের যে ওষুধের যে ব্যাপারটা, যেটা এখানে তাহলে কি হচ্ছে, এরকম বিভিন্ন রকম ওষুধ তারা দিচ্ছে, বিভিন্ন রকম ওষুধ দিয়ে তারা তার মানে কি বিভিন্ন লক্ষণ যদি থাকে, কয়েকটা লক্ষণের উপর কয়েকটা ওষুধ দিচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি পলিফার্মেসি ঘুরিয়ে হচ্ছে। তা এইগুলোর এখানে তাহলে কি হচ্ছে, লক্ষণের সমষ্টি না, ওষুধের সমষ্টির উপর ভিত্তি করে তারা এই ধরনের চিকিৎসাগুলো করে। এবং এদের মধ্যে এরা হচ্ছে অ্যাকচুয়ালি পেটেন্ট ব্যবহার করে। পেটেন্ট গুলো ব্যবহার দেখবেন, এদের বিভিন্ন রকম পেটেন্ট মিক্সচার আছে বা পেটেন্ট ওষুধ তৈরি আছে রোগের নাম ধরে ধরে, এরকম দেখতে পাবেন এরা এইগুলো করে। এইটা হচ্ছে হিট, এইটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে কি করছে, এরপরে আমরা এসেছি ইলজিক্যাল আর ফেথলেস হোমিওপ্যাথি। এখানে কি করে, এখানে কি করে অ্যালোপ্যাথিক ওষুধের সঙ্গে সঙ্গে একটা হোমিওপ্যাথিও চালায়। তারপরে তিনি হচ্ছে দুটো বিষয়ে বিজ্ঞ, আমরা তো একটা বিষয়ে বিজ্ঞ এখনো হতে পারলাম না, এখনো রীতিমতো পড়াশোনা করতে হয়, তাও যেন ঘাটতি পাই। এদের ঘাটতি কিছু নেই। তারপরে এরা অ্যালোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথি মিশিয়ে করে, দুটো প্রিন্সিপাল আলাদা, ফলে বুঝতেই পারছেন যে এরা যা করে এটাও অ্যাকচুয়ালি সামগ্রিকভাবে দমনমূলক চিকিৎসা। এরপরে জেন কাঞ্জিলার এইবার আসল জায়গায় তিনি আসতে শুরু করেছে, এইগুলো হলোই। এরপরে হচ্ছে কি, জেন কাঞ্জিলাল বলছেন, এগুলো সব আমার লেখা আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে, যে লেখাগুলো আমি ইয়ে করবো। সিউডো হোমিওপ্যাথি, সিউডো মানে হচ্ছে নকল, হোমিওপ্যাথি। এখানে কি করা হয়, এইটা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস, এটা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস। এখানে কি করা হয় না, এখানে এখানে লক্ষণের সদৃশ্যতার সঙ্গে কোনো মিল নেই, চিকিৎসক কোনোভাবেই হোমিওপ্যাথ বলা যাবে না, তবুও তারা সমাজের অন্তর্ভুক্ত, এবং আসলে তারা হোমিওপ্যাথিক ছদ্মবেশে। এই ছদ্মবেশগুলো আমরা জুনিয়রদের ধরিয়ে দেওয়ার উদ্দেশ্য কি, আজকে হোমিও ডাইজেস্ট যে উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, আমরা হোমিও দর্পণ, আমরা ওই একই উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি। আমাদের লক্ষ্যটা কিন্তু এক, পথ ভিন্ন হতে পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই, কোনো অসুবিধা নেই, আমাদের লক্ষ্যটা এক, আমাদের নীতির ভিত্তিতে আবদ্ধ। এবং তারা কি করছে, তারা অ্যালোপ্যাথ নন, তারা অ্যালোপ্যাথ নন, সেই জন্য তারা কি করে, অ্যালোপ্যাথি ওষুধ তারা ব্যবহার করে না, তারা কি করে তারা কি করেন, এরা মনে করে লক্ষণ সংগ্রহের কোনো প্রয়োজনই মনে করেন না, এরা লক্ষণ সংগ্রহের কোনো প্রয়োজনই বোধ করে না। এরা কতগুলো বেসিক অ্যালোপ্যাথিক সিস্টেমের মতন, এরা কি করে অ্যালোপ্যাথিক সিস্টেমের মতন, যেমন ধরুন অ্যালোপ্যাথিতে কি দেওয়া হয়, রক্ত বৃদ্ধি করার ওষুধ দেওয়া হয় তো, আপনারা তো জানেন তো, অনেকেই দেয়, তারা দিয়েই থাকেন, এটাই তাদের চিকিৎসা পদ্ধতি। আমাদেরও রক্ত বৃদ্ধি করার ওষুধ দেওয়া হয়, কি কি ওষুধগুলো দিলে পরে রক্ত বৃদ্ধি হবে, ঠিক অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে যেভাবে ট্রিটমেন্টটা করা হয়,
ঠিক সেম ট্রিটমেন্ট করা হয় হোমিওপ্যাথি ওষুধ। এইটা হচ্ছে এদের মূল বৈশিষ্ট্য। এখানেও অনেকগুলো ওষুধ একসঙ্গে দেওয়া হয় বটে, কিন্তু এর মূল উদ্দেশ্যটা কি না, ওইভাবে যেমন হার্টের যদি চিকিৎসা করে, হার্টের চিকিৎসা ধরুন ওরা হার্টের চিকিৎসা যেমন ওষুধ দেয়, আমাদের হার্টের চিকিৎসা এরকম ওষুধ দেওয়া হবে। সেটা মাদার হবে না, ফাদার হবে না, পোটেনশিয়াল হবে, দ্যাটস নট এ ম্যাটার। ব্যাপারটা হচ্ছে ওই ওষুধগুলো দিয়ে আমরা হার্টটাকে ইয়ে করবো, হার্টটাকে ইমপ্রুভ করবো, হার্টের ফাংশনটাকে বাড়াবো। সোজা কথা, যেমন হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথিতে যেমন করা হয় কি, যে কোনো কিছু যদি বেড়ে যায় সেটাকে কমার ব্যবস্থা করা হয়, আর যদি কোনো কিছু কমে যায় সেটাকে বাড়ার ব্যবস্থা। হোমিওপ্যাথিতে কিন্তু এইরকম সিস্টেম করা খুব মুশকিল, বরঞ্চ এখানে কমাবার কিছু ব্যবস্থা আছে বেড়ে গেলে, মানে মাদার ফাদার দিয়ে এটা ওটা দিয়ে মিশিয়ে করতে পারে, কিন্তু যেটা কমে গেছে সেটাকে বাড়াবার পদ্ধতি তো নেই। হোমিওপ্যাথিতে কোনো জায়গায় বইতে পাবেন না, আপনার যেসব ক্লিনিক্যাল বইগুলো পাবেন সেখানে এটা খেলে এটা কমেছে, ওটা খেলে ওটা কমেছে, বা এই গল্পগুলো পাবেন, বা অভিজ্ঞ চিকিৎসক যারা ওই পথে অভিজ্ঞ আর কি, তাদের কাছে এই গল্পগুলো পাবেন। কিন্তু কমে গেছে এটাকে ওষুধ দিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে, এরকম গল্প তো হবে না। থাইরয়েড চিকিৎসা করছে, থাইরয়েডের ওপর কিছু ওষুধ দেওয়া হবে, যেটা থাইরয়েডের ইয়েটা কমে যাবে, কিন্তু ব্যাপারে থাইরয়েডটা কমে গেছে, এবার তাকে বাড়াবেন কি করে, এর উত্তর এরা দিতে পারেন। বুঝতে পারছেন জ্ঞানাকলটা কোথায়? তবু তারা অ্যালোপ্যাথি চিকিৎসারা তারা কিন্তু তারা উত্তরটা দেয়, তাদের পলিসিটাই এরকম, কমে গেলে বাড়াতে হবে, বেড়ে গেলে পরে কমাতে হবে। এই যে পদ্ধতি যেটা চলছে, এই পদ্ধতিতে এরা কিন্তু চলে। সোজা কথা, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টটাই হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে করে, হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে করে, হোমিওপ্যাথি সম্মত কথাটা বলছি না। হোমিওপ্যাথিক ওষুধ এখানে কি করে, যে হোমিওপ্যাথিক ল্যাবরেটরির তৈরি ওষুধগুলো ইয়ে করে, সেখানে বিভিন্ন রকম মিক্সচার বলুন, ইয়ে বলুন, বা পেটেন্ট, এটাও কিছুটা পেটেন্ট টাইপ। এইখানে কিছু সিমটম কিছু নেয় না, আগেরটা যেটা আমরা বললাম, আগের যেটা বললাম সেখানে সিমটম কিছু নিয়ে তারপরে করা হয়, ওখানেও ওষুধ দেওয়া হয়, কিন্তু এখানে কি সিমটমের অত ব্যাপার নেই, কোনটা বাড়াতে হবে, হ্যাঁ কি করতে হবে, হজম হচ্ছে না, হজমের শক্তি বাড়াতে হবে, হজমের শক্তি বাড়াবার জন্য ওষুধ আছে, দেওয়া হলো। মানে বুঝতে পারছেন, একদম মানে ক্রুড অ্যালোপ্যাথিটাকে এখানে হোমিওপ্যাথি আন্ডারে করে। এগুলো দেখতে পাবেন অনেকে করছেন, এবং সেখানে তাদের টাকা পয়সা প্রচুর রোজগার করছে। টাকা পয়সা তো আমাদের প্রয়োজন, কিন্তু আমরা নীতি বিবেক বিসর্জন দিয়ে কি আমরা সেটা করব? প্রশ্নটা যে সেইখানে। ফলে আমাদের লড়াইটা কিন্তু নীতির জায়গায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নেই, আমরা লড়াই করিও না, সেটা আমাদের প্রয়োজন পড়ে না। তাহলে এটা বোঝা গেল সিউডো হোমিওপ্যাথি। এরপরে আবার কি বলছে, সিউডো হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি। যে জেন কাঞ্জিলালি বলছেন এটা সিউডো হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি, নকল হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি। তার মানে কি, আপনি হ্যানিম্যানের মতো দেখতে অথচ হ্যানিম্যান নয়, হ্যানিম্যানিয়ার প্রসেস নয়, এইটা তিনি বলতে চেয়েছেন। এখানে যে কথাটা জেন কাঞ্জিলাল বলেছেন, এটা অনেকেরই গায়ে লাগবে, লাগবে মানে কি চাবুকের মতো লাগবে। এটা আমার কথা নয় ভাই, কিছু মনে করবেন না। মোস্ট অফ আস সো কল্ড হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথ আর টুডে ফল ইন দিস ক্যাটাগরি। অর্থাৎ বর্তমান যুগের অধিকাংশ হোমিও চিকিৎসক নকল হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথ রূপে শ্রেণীভুক্ত। কথাটা ভীষণ গায়ে লাগবে, গায়ে লাগারই কথা। আমি কিন্তু আমার ক্লাসে, আমি তো সাধারণ একজন চিকিৎসক, আমি কিন্তু এইভাবে কথাটা বলি না, আমি একটু কথাটা অন্যভাবে বলি। সেটা হচ্ছে হোমিও চিকিৎসক আর হোমিওপ্যাথ, এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। সব হোমিওপ্যাথ কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসক, কিন্তু সব হোমিওপ্যাথি চিকিৎসক হোমিওপ্যাথ নয়। এই কথাটাও অনেকে সহ্য করা খুব মুশকিল, কারণ সাফল্য তো এখন টাকার অঙ্কে দেখানো যায়, যেটা বস্তুবাদী চিন্তা ভাবনা যেটা আছে, সেটা হচ্ছে টাকার অঙ্কে সাফল্যকে দেখানো হয়। কিন্তু তার মানে কি, এই যে স্থূলবাদী চিন্তা, এই যে সংখ্যা বেশি হলে সেটাকে গুরুত্ব বেশি দিতে হবে, এই চিন্তাটাই তো হোমিওপ্যাথিতে নেই। 153-তে যদি আমি অ্যাপোরিজমটা যদি খুব অনুধাবন করেন, সেটা কি শুধুমাত্রই হোমিও চিকিৎসার জন্য, হোমিও ওষুধ সিলেকশনের জন্য? তা তো নয়, জীবনে প্রয়োগ করে দেখুন। আপনি যখন একটা মানুষকে যখন তার সঙ্গে মিশবেন, তার সঙ্গে বন্ধুত্ব করবেন, সেখানেও আপনাকে দেখতে হবে, তার গুণগত মানটাকে দেখতে হবে, গুণগত মানটা দেখতে হবে, তার কত সম্পত্তি আছে, কত
টাকা পয়সা আছে বা তাকে দেখতে কেমন, কোন পরিবারের, এইগুলো নয়। গুণগত মানের সঙ্গে যদি আপনার সাযুজ্য হয় বা সদৃশতা কিছু যদি হয়, তাহলে তখন তার সঙ্গে মিশতে পারে। তাহলে এই যে বিষয়টা, হোমিওপ্যাথির প্রতিটি সূত্রই প্রাকৃতিক নিয়ম থেকে উঠে এসছে। ফলে এখান থেকে আমরা কিন্তু, যেহেতু আমরা প্রকৃতির সন্তান, তাই এর অনেক কিছু নীতি আমাদের জীবনে কিন্তু প্রয়োগ করতে পারি, ব্যবহারিক জীবনে। যদি করতে পারি, আমাদের জীবন সার্থক হবে। এই কথাটাই বলতে চাইছি। হোমিওপ্যাথ হতে গেলে অনেক লড়াই করতে হবে আপনাকে। লড়াই মানে কি? নিজের সঙ্গে লড়াই, বাইরের সঙ্গে নয়। বাইরের সঙ্গে লড়াই প্রয়োজন, নিজের সঙ্গে লড়াই করতে হবে। এখানে তাহলে কি বলেছেন? এক কথায় কিন্তু জেন কাঞ্জিলাল একদম মানে সোজা কথা বলে দিয়েছে, অধিকাংশ আমাদের যুগে যারা হোমিও চিকিৎসক, তারা কিন্তু মোটেই হোমিওপ্যাথ নয়। তাহলে কারা হোমিওপ্যাথ? জুনিয়রদের কিন্তু এই জায়গাটা যদি না বুঝতে পারেন, তারা বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। কারণ টাকা পয়সার প্রয়োজন নেই এমন তো মানুষ কেউ নেই। এই প্রয়োজন আর লোভ দুটোর মধ্যে যে মৌলিক পার্থক্য আছে, সেটা বুঝতে হবে। প্রয়োজন মানে কি? এটা আপনার প্রয়োজন মানে কি? সঠিক, এটা আপনার ন্যায্য প্রাপ্তি, এটা আপনার পাওয়া দরকার, এটা হচ্ছে স্বাভাবিক চাহিদা। লোভ মানে কি? আপনার যোগ্যতার তুলনায় আপনি বেশি গ্রহণ করছেন, এখানে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য করছেন। চাহিদা কি? কাজের বিনিময়ে কিছু পয়সা, আমি কাজ করছি তার জন্য, আমার বেশি প্রয়োজন হলে বেশি কাজ করব। এখানে তা না, কম কাজ করে বেশি রোজগার করব, কোন পদ্ধতিতে লাভ করব বেশি। মানে এই যে লোভ আর চাহিদার মধ্যে কিন্তু পার্থক্য আছে, চাহিদাটা কিন্তু দরকার আছে। এবং হ্যানিম্যান এ কথাও বলেছেন, চাহিদাকে তুমি কমিয়ে আনো, না হলে তুমি অসৎ হয়ে পড়তে পারো। এটা একটা কথা বলেছেন। আবার একটা জায়গায় হ্যানিম্যান বলেছেন, সঞ্চয়ের কথা বলেছেন। তার মানে কি? চাহিদাকে না কমালে তো সঞ্চয় করতে পারবে না। কারণ সঞ্চয় যদি না করতে পারো, তাহলে বিপদের সময় তুমি কিন্তু দিশেহারা হয়ে যাবে, তোমার মেন্টাল সিমটমে সব 12টা বেজে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে এই যে মনীষীদের যে বাণীগুলো, এই বাণীগুলো শুধুমাত্র ওষুধ চিকিৎসার জন্য নয়। একজন আদর্শ হোমিওপ্যাথ হওয়ার জন্য চরিত্র গঠন, চরিত্র গঠনের জন্য এটা দরকার। এবার এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এই চরিত্র গঠন করতে পেরেছেন? যদি না করতে পেরে থাকেন, তাহলে আজ থেকেই চেষ্টা করুন। আর যদি মনে করেন আমার চরিত্র গঠনের দরকার নেই, আপনার হোমিওপ্যাথি করার দরকার, হোমিওপ্যাথ আপনাদের জন্য নয়। ফলে আজকে হোমিওপ্যাথির সঙ্গে একটা রিলেশন আছে এই চরিত্র গঠনের, এবং এটা একটা অপূর্ব সুযোগ, যেখানে কেউ আপনাকে ভয় দেখিয়ে অন্যায় কাজ করাতে পারবে না। আপনি নিজেই আপনি নীতির ভিত্তিতে নীতিসম্মত কাজ করবেন। এই নীতিসম্মত কাজ করার যে একটা তৃপ্তি, যারা এটা জীবনে একবার উপলব্ধি করতে পেরেছে, তারা অসৎ পথে রোজগার করে করতে পারবে না, তারা ঘেন্না করে। কারণ এই তৃপ্তির মধ্যে পার্থক্য আছে। দেখুন, নকল, একটা সোজা উদাহরণ দেই, আসল ঘুম তার যা তৃপ্তি, আর ওষুধ খেয়ে ঘুম, নকল ঘুম, দুটো তৃপ্তি এক নয়। যারা ঘুমের ট্যাবলেট খায় তাদের সঙ্গে গল্প করুন, বুঝতে পারবেন, বা রুগী যখন দেখবেন তখন ধরতে পারবেন। নকল নকলই, নকল যত দামি হোক, যত সুন্দরী হোক, নকল নকল, আসল আসল, সেটা দাম তার থাক বা না থাক। তাহলে কি হলো? এই যে এই যে এইখানে তাহলে জেন কাঞ্জিলাল কি তুলে ধরলেন? তিনি কি করলেন না, তার ক্ষুরোধার দৃষ্টিভঙ্গি দেখুন। অধিকাংশ হোমিওপ্যাথ কিন্তু, চিকিৎসক কিন্তু হোমিওপ্যাথ নয়। এই কথাটা অনেকে গায়ে লাগবে, তবুও এটা আলোচনা করলাম। এরা কি করেন? আমরা প্রায় 1 বা 2 মাত্রা ওষুধ দিয়ে চমকপ্রদ আরোগ্যের জন্য আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করি, বড়াই করি, করি তো। ম্যাজিক অফ হোমিওপ্যাথি, ম্যাজিক কিওর, আমরা বলি তো। তা আমার এই প্রসঙ্গে মনে পড়ে, তখন সবে পাস করে ঢুকেছি ডক্টর কেশি দাসের চেম্বারে। একটা সুন্দরী মহিলা, তার মূল কমপ্লেন হচ্ছে গোটা শরীরে তার কালো কালো ছিটছিট দাগ, এবং ক্রমশ সেটা বাড়ছে। বহু চিকিৎসা করেছেন ভারতবর্ষে, কয়েক বছর ধরে যত দিন গেছে দাগগুলো বেড়েছে। ডক্টর কেশি দাস তাকে, যতদূর মনে পড়ছে, থুজা 30 দিয়েছিল, দিয়ে 1 মাস বাদে চলে আসলো। 1 মাস বাদে আসতে বলেছে। 1 মাস পরে যখন এসছে, তখন অনেকটা কমে গেছে। আমরা তো আনন্দে লাফিয়ে উঠেছি। স্যার কিন্তু তাকে প্লাসিবো দিয়ে ছেড়ে দিলেন, সে দিয়ে চুপ করে আছেন। স্যার, এত বড় একটা সাকসেস হলো, আমি চুপ করে আছেন কেন?
ওরে বেটা এটা সাপ্রেশন হলো কি না আগে দেখি, আমি তো বুঝতে পারলাম না সাপ্রেশন হয়েছে কিনা। বলে স্যার কেন সাপ্রেশন হয়েছে, চলে গেছে। বলে ওরে ল কোথায়, ল তো খুঁজে পাচ্ছি না, আমি তো সেরকম ফিজিওলজিক্যাল সেরকম বিশাল কোনো উন্নতি দেখতে পাচ্ছি, শুধু এইটার উন্নতি হয়েছে। আমরা তখন ব্যাপারটাকে ভাবলাম তাই তো, এটা উন্নতি হয়েছে, এটা আনন্দ না করার কি আছে। আসল বলে না যে সে গাধার তো গর্ধবের তো গর্ধবের মতোই চিন্তা ভাবনা হবে। তা আমরা তখন এটা নিয়ে ভেতরে ভেতরে বিভিন্ন আলোচনা করছি, স্যার বেশি ইয়ে করছেন, মানে আর কি ভাবছেন অমুক তমুক, এত ভাবা উচিত নয়, স্যার এত পণ্ডিত লোক। আমরা বুঝতে পারছি, মানে আমরা বুঝতে পারছি আমাদের মাপকাঠি দিয়ে স্যারকে আমরা মাপছি। কি ধৃষ্টতা দেখো, কোন ধরনের ধৃষ্টতা। তা তারপরে মাসে দেখা গেল আরো কমে গেল, 3 থেকে 3.5 মাসের মধ্যে যখন কমে গেল, তারপরে মাসে এসে যখন সে বলছে যে আমার ঘুমটা এখন ভালো হচ্ছে, তখন স্যার বলছেন যে একটা প্যারামিটার পাওয়া গেল কিন্তু এটা ফাইনাল না। তো তারপরে তিনি তখন এই করতে 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 দেখা গেল এই যে স্কিন ডিজিজের আগে এই যেটা কালো কালো ছোপ হয়েছে, এর আগে একটা তার স্কিন ডিজিজ হয়েছিল, সেটা সে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে সাপ্রেশন করেছিল, যেটা ফেরত আসে। যখন ফেরত আসে তখন দেখলি দেখলি আমি কেন ভয় পাচ্ছিলাম, এবার ঠিক আছে। ও কেসটা বছরখানেক কি বছর খানেক একটু বেশির মধ্যে কেসটা সেরে গেল। তাহলে এই যে ম্যাজিক কিওর যারা সব বলে, আপনি আনন্দে লাফিয়ে উঠলেন, আমার তো ম্যাজিক কিওর হয়েছে, খুব সাবধান। ম্যাজিক তো মিথ্যা, ম্যাজিক কিওর হোমিওপ্যাথির ক্ষেত্রে বলা কি যাবে? ম্যাজিক কথার মধ্যে ম্যাজিক ইজ নাথিং বাট ট্রিক্স, এটা তো ম্যাজিক সে আমরা বলেই থাকে। সেই ম্যাজিক কথাটা হোমিওপ্যাথির ক্ষেত্রে কেন আমরা অ্যাপ্লাই করব? হোমিওপ্যাথি কি ট্রিক্স? আসলে আমাদের মান সম্মান বোধ বলে কিছু নেই। আমরা হ্যানিম্যানের যে উত্তরাধিকারী এই দাবি করার মতো বৈধতাও আমাদের নাই। আমি একটা আমি একটা কি করলাম, আমি একটা ওষুধ দিলাম, চট করে সেরে গেল, তার মানে ম্যাজিক হয়ে গেল? ম্যাজিক কথা বলবো কেন? এ কথা তো বলতে পারি না। আমরা বলতে পারি বড়জোর স্পিডি কিওর হলো, স্পিডি রিলিফ হলো। কিওর কথাটা বলার আগে ভাবতে হবে, কিওর কথাটা উচ্চারণ করা খুব শক্ত, এত সোজা নয় বিষয়টা। আমরা যদি এই সাপ্রেশন প্যারিয়েশন কিওর বুঝতাম, তাহলে আমাদের অধিকাংশ সাফল্যগুলোই মাইনাস হয়ে যেত। এই জন্যই তো হোমিওপ্যাথির ফলো আপটা খুব বোঝা দরকার, ফলো আপ বোঝা খুব দরকার। রিসেন্ট একটা ঘটনা হয়েছে, আমাদের এক ছাত্রের কথা বলছি, ওষুধটা বেটা ঠিকই দিয়েছে, পেশেন্টটাকে ও সালফার প্রেসক্রিপশন করেছে, স্কিনের প্রবলেম আদার্স প্রবলেম কিছু আছে, সেগুলো সে ভালোই হচ্ছিল, হতে হতে তার স্কিনের যে প্রবলেমটা ছিল সেখান থেকে তার ওই চটচটে আঠালো রস বেরোতে শুরু করে। এবং এই পেশেন্টটার একটু ইয়েটাও কম ছিল, ওই স্পার্ম কাউন্টটা একটু কম ছিল, এবার স্পার্ম কাউন্টটাও কিন্তু ওর বেড়ে যায়। তারপরে কি হলো, ওই যে আঠালো ডিসচার্জ যেটা, সেই আঠালো ডিসচার্জটা কিন্তু ক্রমশই বাড়তে থাকে। সে তখন ভয় পেয়ে কি করে, এটা গ্রাফাইটিস দিয়ে ফেলে। গ্রাফাইটিসে আঠালো ডিসচার্জ আছে, গ্রাফাইটিস এরকম লেখা আছে, ফার্স্ট গ্রেডে আছে, সে গ্রাফাইটিস দিল। গ্রাফাইটিস দেওয়ার পরে পেশেন্টটা ডিটেরিয়েট করতে শুরু করলো, শুধু তাই নয়, তার স্পার্ম কাউন্ট আগের থেকে আরো কমে গেল। এইবার তো তার মাথায় হাত পড়ে গেছে। তারপর বলছি স্যার আপনার কাছে একটু ইয়ে করো, হ্যাঁ আসো দেখি কি করেছো। আমি আর পেশেন্টের সামনে তো গালাগালি করতে পারলাম না, তো আমি তাকে বললাম যে তুমি, পরে বললাম পেশেন্ট বিদায় নেওয়ার পর আমি আচ্ছা করে ওকে ছাড় দিই, তুমি এটা করলে কেন? তোমার না ওই রকম চটচটে আঠারোযুক্ত ইয়ে, ওটা তো গ্যাপাইটিসের একটা মূল সিমটম, সেই জন্য দিয়েছি। আমরা রেপার্টারি তুমি বোঝো? দেখো রেপার্টারিকে আমি দেখাচ্ছি, রেপার্টারিকে কিভাবে ফলো আপে কাজে লাগানো যায়। খোলো, ওটা বার করে দিই, গ্লুটিনাস ডিসচার্জটা কোথায় আছে সেটাও বার করতে পারে। তারপরে আমি কি করলাম, ওই স্কিন থেকে বার করে দিলাম, ইরাপশনের আন্ডারে ডিসচার্জিং ময়েস্ট, ওখানে বার করে দিলাম। বার বার করে দিয়ে আমি ওকে বললাম দেখো কি আছে, দেখো খোলো, দেখো দেখো দেখো।
দেখতে দেখতে তখন সে কি দেখলো, ওই গ্লুটিনাস দিচ্ছে যে সালফার 3rd গ্রেডে আছে। তো তুমি কি বুঝলে? এটা তো সালফারেরই খেলা চলছিল, তুমি তাকে গ্র্যাফাইটিস দিয়ে দিলে। তুমি গ্র্যাফাইটিস শুধু গ্লুটিনাসটা দিয়ে দেখলে, বাকি মানুষটা গ্র্যাফাইটিস কিনা সেটা ভাবলে না। এরাও কিন্তু সিঙ্গেল মেডিসিন করে, মিনিমাম ডোজ দেয়, বাট দে আর নট হোমিওপ্যাথি। তাহলে বোঝা যাচ্ছে কি এরা হচ্ছে কোনো সিমটমে তারা গাইডেড হয়ে যাচ্ছে, তার মানে এদের বেসিক জায়গাটা খুব নড়বড়ে। প্রথমটা সে রেকর্ডিংটা খুব ভালো করে করেছে, সালফার প্রেসক্রিপশনও ঠিক আছে, গন্ডগোল কিছু নেই। আমি বললাম যে দেখো বাবা, এটা এখন কতদূর পর্যন্ত এই সাবপ্রেশনে খেলাটা চলবে আমি বলতে পারছি না, এখন উইদাউট মেডিসিনে থাকুক, তারপরে চিন্তা করব কি করা যায়। এই হচ্ছে তার ঘটনা। পরবর্তীকালে তাকে সালফারই দিতে হয়েছে। সালফার যেহেতু 50 মিলিসিমাল দিয়েছিল, আমি তাই সেন্টিসিমাল সেখানে রিপিটেড ডোজে দিলাম, তার ওই ভাইটাল ফোর্সকে হামার করার জন্য। কারণ ভাইটাল ফোর্স তো ডিটোরিয়েশন না হলে এই ধরনের ঘটনা ঘটে না, যেখানে তার স্পার্ম কাউন্ট কমে গেল নর্মাল থেকে। তার ফলে বুঝতেই পারছেন যে ওষুধ দেয়া আর তার ফলো আপটা ঠিক মতো না বোঝা বা ফলো আপটা করতে না জানা, এটা আরো বেশি গন্ডগোল। ওষুধ না দিলেন সেটা অনেক ভালো, দিয়ে গন্ডগোল পাকালে সেটা বড় ডেঞ্জারাস। ফলে আমাদের প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে। তাহলে রেপার্টারিকেও যে কাজে লাগানো যায়, এরকম অজস্র উদাহরণ দিতে পারি, কিন্তু রেপার্টারি ক্লাস নয় আজকে। আমি জাস্ট আপনাদের মাথায় একটু পোকা ঢুকিয়ে দিলাম। এবার রেপার্টারিকে আপনারা ভাবুন কি করে আপনারা ব্যবহার করবেন ফলো আপের ক্ষেত্রে, যে এটা কিউরেটিভ হচ্ছে না কিউরেটিভ হচ্ছে না। ভাবুন, এটা ভাবার একটা সুযোগ দিলাম। হোমিওডাইজেস্ট তো তাই চাই, হোমিওডাইজেস্ট তো আপনাদের সেইটাই করতে চাইছি, এবং আমরা হোমিওপ্যাথিও তাই করতে চাইছি, আমাদের লক্ষ্য একই। তাহলে কি হলো, এই একটা ঘটনা হলো। তারপর কি হোমিওপ্যাথি, তার কি হচ্ছে, এরা এরা তাহলে কি করছে, হোমিওপ্যাথির এই যে করুণ আর্তনাদ, হোমিওপ্যাথির যে এই যে গন্ডগোল গুলো হচ্ছে বিভিন্ন ধরনের, মানে কি ওই সিউডো হোমিওপ্যাথদের জন্য করুণ আর্তনাদ ছাড়া কি বলবো আমি। অ্যানিম্যান করে গেছেন এক জন্য, আর আমরা করছি অন্য জিনিস। এবং এরা কি করে, এই যে আরোগ্য, চমকপ্রদ আরোগ্য করে এরা উচ্ছ্বাস প্রকাশ করে, বই ছাপিয়ে ফেলে, বইগুলো সব বিক্রি হয়, ছেলেরা গোবরাছে গেলে। একটা কথা মনে রাখবে, হোমিওপ্যাথিতে কিন্তু অন্যান্য প্যাথিতে যেমন এই ওষুধটা দিয়ে এই রোগটা সারলো, সে অ্যালোপ্যাথি বলুন, আয়ুর্বেদিক বলুন, ইউনানি বলুন, বা এরকম ঠালো, হোমিওপ্যাথিতে এরকম তো বলা যাবে না। আমি এই ওষুধটা দিয়ে গ্যাফাইটিস দিয়ে সারালাম, আপনি সালফার দিয়ে সারাতে পারেন, আপনি থুইয়া দিয়ে সারাতে পারেন, কোনোটাই অসম্ভব কিছু না। সারাতে গেলে ল ফলো করে দেখাতে হবে, শো করতে হবে। বৈধতা, বৈধতা কিন্তু ওই ল্যাবরেটরি বৈধতা পরে, আগে আপনার হোমিওপ্যাথিক বৈধতা আনতে হবে। এই ল ফলো করেছে, এইভাবে সিমটম গুলো মুভ করেছে। সিমটমের মুভমেন্ট দেখে অনেকে ভয় পেয়ে যায়, সিমটম মুভমেন্ট করতে করতে অনেক সময় স্টপ হয়ে যায়, তখনই ভাবে তাই তো স্ট্যান্ড স্টিল হয়ে গেল, একটা ওষুধ মেরে দিই, ব্যাস। এই যে হাত চুলকানো, যে কি সর্বনেশে জিনিস, আগ বাড়িয়ে উপকার করতে যাওয়া। নীতিহীন ব্যক্তি যদি কোনো সমাজের উপকারের তাকে দায়িত্ব দেয়, সে সর্বনাশটি করে দেবে সমাজের। আর নীতিসম্মত ব্যক্তি বা সৎ ব্যক্তি যদি দায়িত্ব দেওয়া হয়, সে কিন্তু সমাজের অল্প পয়সাতে, অল্প পুঁজিতে সমাজের কিন্তু মৌলিক পরিবর্তন করতে পারে। এই জায়গাগুলো আমরা বুঝেও বুঝি না, দেখেও দেখি না। এবং এই জীবনের এই শিক্ষাগুলো হোমিওপ্যাথির মধ্যে আপনার নিজের জীবনে প্রয়োগ করতে হবে। তাহলে এবার দেখা কি হলো, হোমিওপ্যাথির কথাটা তাহলে গুরুত্ব, এটা বুঝতে হবে, হোমিওপ্যাথি জিনিসটা কি সেটা বোঝাতে হবে পেশেন্টকে। এবং আরেকটা কথা যেটা বলা, তো আমাদের প্রত্যেকটি ওষুধ, যেটা পেশেন্টকে বলি, তো প্রত্যেকটি ওষুধ আমাদের সুস্থ মানুষের উপর প্রুভিং করে করা হচ্ছে, ইঁদুর বাদর গিনিপিগের উপর নয়, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এই কথাগুলো আমরা কিন্তু বলি, কিন্তু আমি বলি অন্তত। আমরা অনেকেই হোমিওপ্যাথির প্রচার প্রসারের সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমাদের এই বহু সংস্থা আপনাদের, বিশেষ করে জুনিয়রদের আহ্বান করবে, আসুন আমরা সহজে শিখিয়ে দেবো। কাকে গ্রহণ করবেন? যদি আপনার যুক্তি বুদ্ধি না থাকে, ইন্ডাকটিভ লজিক যদি আপনার মনে ডেভেলপ না করে, আপনি তো বাছাই করতে পারবেন না।
হোমিওপ্যাথি ইন্ডাকটিভ লজিকের উপর দাঁড়িয়ে আছে। এইবার এই ইন্ডাকটিভ লজিকটা আপনার মাথায় আনুন, তবে তো আপনি বুঝবেন যে আপনি এর কাছে যাবেন না এক্স এর কাছে যাবেন না ওয়াই এর কাছে যাবেন, কি এদের দুজনকেই বর্জন করবেন। কেউ যদি না থাকে নিজে করবো, নিজে করা যায় না তা তো নয়। দীর্ঘাঙ্গী বলুন, ঘটক বলুন, এটা কোন কলেজে পড়েছে? তারা তো আজও প্রাতঃস্মরণীয়। হোমিওপ্যাথিকে ভালোবেসে তারা করেছে, হোমিওপ্যাথিতে তারা আত্মসমর্পণ করেছেন, সেই জন্য তারা কিছু করতে পেরেছেন। আর আমাদের সব কিছু গুছিয়ে তারপর যদি সময় থাকে তাহলে হোমিওপ্যাথিকে একটু সময় দেবে। অনেকে তো এটাকে কি করে না, ওই ইনকাম না সাইড ইনকাম হিসেবে ধরে। কি নির্লজ্জ নিকৃষ্ট ভাবনা! এগুলো তো বলা যাবে না, এগুলো বললে অনেকে রাগ হবে। এবার হচ্ছে কি, যে আমরা কি করি, আমরা যদি কিছু সিমটম সারিয়ে দিই বা কোনো রোগ যদি সারিয়ে দিই, আমরা ঢাকঢোল পেটাতে শুরু করি। পেশেন্টরা সেখানে যায়, আরে বাবা এই রোগটা তো সারিয়ে দিয়েছি। তাহলে এই যে নামের মাহাত্ম্য যেটা আমরা গ্রহণ করছি, রোগ সারিয়ে, আমরা মুখে বলছি রোগী সারাই, আর মাহাত্ম্য গ্রহণ করছি রোগের, এটা কি দ্বিচারিতা নয়? প্রশ্নটা আমি ছুড়ে দিলাম। আমি ওই জন্য আমার টাইম লাইনে আমি কেস ফেস কিছু দেই না চট করে, খুব রেয়ার অকেশন দু একটা পাবেন এই এত বছরের মধ্যে, আমি দেই না এই কারণে। তবে কিছু কিছু দেওয়ার ইচ্ছে আমার আছে, সেই কেসগুলো আমি হোমিওপ্যাথিক্যালি দেব। এবং সেটা আমাদের হোমিও সৌন্দর্য, হোমিও আরোগ্য কলা বলে একটা আছে, সেখানে কিন্তু ছোট্ট ছোট্ট করে আমি ভিডিওর মধ্যে সেগুলো প্রকাশ করেছি, কিভাবে সেটা আমরা আলোচনা করছি, কিভাবে ভাবছি সেটা আমাদের ভাবতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে আরোগ্যগুলো আমরা করছি বিভিন্ন রকম মানে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে বিভিন্ন রকমের ইয়ে করছি, এবং আমাদের তো কিছু বাহিনী তৈরি করেছি। এই বাহিনীগুলো কি করে আমাদের ঢাকঢোল পাঠায়, আমি বিশাল বড়, কার থেকে বড়? হোমিওপ্যাথির থেকে বড়? তা তো নয়। তাহলে এখানে আপনি কার প্রচার করছেন? আপনি সারিয়েছেন তার প্রচার করছেন না, এতে তো হোমিওপ্যাথির প্রচার হয়। হোমিওপ্যাথির প্রচারটা দেখেন সেকেন্ডারি হচ্ছে। লজ্জিত হওয়া উচিত। যে শিক্ষা ব্যবস্থা আপনাকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখছে, তাকে আপনি পায়ের নিচে রাখছেন আর নিজেকে উপরে করছেন। আপনি পারবেন আপনার যারা গুরুজন আছে তাদের পায়ের নিচে রেখে মাথার উপরে আপনি নিজের ছবি রাখতেন? আমাদের আত্মসমীক্ষার দরকার, আমাদের আত্মসমীক্ষার অভাব আছে। যাকে আজকে একটু একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম, এটাও কিন্তু ফিলোসফির মধ্যেই পড়ে। হোমিওপ্যাথ হতে গেলে কিন্তু আপনাদের মানসিক গঠনটা যদি হোমিওপ্যাথ সুলভ না হয়, তাহলে আপনারা হোমিওপ্যাথ হতে পারবেন না, যতই পড়ুন পণ্ডিত হবেন, হোমিওপ্যাথ হতে পারবেন না। তাহলে কি হচ্ছে, আমরা কি দেখতে পাই না, এটা সত্যই হোমিওপ্যাথির সাফল্য। ঐতিহাসিক কারণে এই ধরনের প্রচার বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাই। আজকে দেখুন, কেন্ট, হেরিং, বনি হোসেন, এরা কথা ফেসবুকে পোস্ট করেছে, এরা কত দল বাড়িয়ে ঢাকঢোল পিটিয়েছে। আজও তো তাদের আমরা সম্মান করি, আজও তাদের কাছে মাথা নত করি, শ্রদ্ধা করি। ওদের কথা ছেড়ে দিই, আমাদের দেশে যারা স্টলওয়ার্ড, যারা একদম, যারা ধুতি পরে যারা লড়াই করেছে, কলেরার সঙ্গে ম্যালেরিয়ার সঙ্গে লড়াই করে হোমিওপ্যাথিকে এস্টাবলিশ করেছেন, সেই সব হাতুড়ে চিকিৎসক, ক্ষমা করবেন আমাকে, হাতুড়ি তাকে ব্যঙ্গ করতে বলিনি, কারণ তারা সত্যিই প্রাতঃস্মরণীয়। তারা হোমিওপ্যাথিকে এখানে এস্টাবলিশ করেছেন, আজকে আমরা বাহাদুরি করছি। তারা যেন কিছু সারাতে পারেননি, আমরা সারিয়ে কৃতার্থ হয়ে যাচ্ছি। তাহলে এই সব চিকিৎসকদের কিন্তু আমাদের ভাবতে হবে কি লড়াই করে তারা হোমিওপ্যাথিটাকে প্রতিষ্ঠা করেছে, আর আমরা কি লড়াই করছি হোমিওপ্যাথিটাকে শেষ করার জন্য, কামড়াকামি করে বেড়াচ্ছি। তাহলে কি হলো, এই যে আরোগ্যগুলো হচ্ছে, এই আরোগ্যগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ফলো আপ থাকে না, ফলো আপ ভুল করেও দেবে না। আর সিমটম চাইলে ওর বই থেকে কিছু মেন্টাল সিমটম, কিছু সিমটম তুলে আপনাকে দিয়ে দেবে। আমি বহু জানি এরকম ঘটনা, আমি জেনেই বলছি কথা। তাহলে কি হলো, এই যে চিকিৎসা পদ্ধতি যারা এরা এরকম ধরনের চিকিৎসা যারা করছেন, এই চিকিৎসাগুলো কি হয় না, এখানে কি হচ্ছে, আংশিক সদৃশ হয়। আংশিক সদৃশ হওয়ার জন্য ওই যে বললাম, যে এই যে ইয়ের কথাটা বললাম, উনি তো আটকে গেছেন বলে আমার কাছে এসছেন গ্রাফাইটিস দিয়ে, কি অনেকেই তো আটকায় না,
অন্য ওষুধ দিলেও অতটা গোলমাল হলো না, সে রয়ে গেল, চললো তার। ফলে এই যে সিমটম গুলোকে যে তিনি দূর করছেন, দূর করলে খেয়ালকুশি অনুসারে আংশিক সদিচ্ছ ওষুধ দিয়ে দূর করছেন। এই দূর করার ফলে কি হচ্ছে, পেশেন্টের মধ্যে যে গন্ডগোলগুলো হচ্ছে সেই গন্ডগোলগুলোকে তার নজরে পড়ছে না, শুধু তার সিমটম গুলো চলে গেছে, ওটা চলে গেলে পেশেন্টটা আমার হাতে থাকবে, পেশেন্টের পরিবার আমার কাছে আসবে, আমার রোজগার। শুধু আমারটা ভাবছে, হোমিওপ্যাথিটা ভাবছে না, এই ভাবনাটা কিন্তু পাল্টাতে হবে, আমিটাকে নিচে রাখতে হবে। এটা খুব সোজা নয়, কারণ প্রত্যেকেরই ইগো আছে। এটা একটা লড়াই, নিজের সঙ্গে নিজের লড়াই। যদি হোমিওপ্যাথ হতে চান, এই লড়াই আপনাকে জিততে হবে, হোমিওপ্যাথিকে মাথায় রাখতে হবে, আপনাকে নিচে রাখতে হবে, আপনি তার সেবক, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হলো না, এই যে এদের আলোচনাটা আমি যেটা করলাম, যে এইভাবে চিকিৎসা যারা করে তারাও কিন্তু হোমিওপ্যাথ নন। তাহলে এই পোর্শন গেল। এরপর একটা প্রশ্ন, এরপর একটা আসছে কি না, এরপর একটা সামারি একটা করা হয়েছে, সেটা বলছি। সেটা হচ্ছে কি, হোমিও চিকিৎসকদের জীবনে একমাত্র উদ্দেশ্য রোগীর নির্মল আরোগ্য, যেটা হ্যানিম্যান প্রথমেই বলেছেন। আমরা কজন সেইটাকে মান্যতা রেখেছি? আমরা ওই প্রথম লাইনটাই তো মিশন, হাই অ্যান্ড অনলি মিশন কথাটা তো হ্যানিম্যান বলেছেন, আমরা তো ওইটাকে বাদ দিয়ে বাকি সব করার চেষ্টা করি। ওইটাকে আমরা বুঝতে চেয়েছি। সিক টু হেলথ বলেছেন, হেলথ টু সিক বলেন নাই। এই সিক টু হেলথ বলেছেন, ডিজিজ টু হেলথ বলেন নাই। এই ছোট্ট জায়গাগুলো আমরা বুঝি না। তাহলে এবার দেখা যাক কি, একমাত্র উদ্দেশ্য নির্মল আরোগ্য, পরিবেশ, পরিস্থিতি, স্বতন্ত্রতা ইত্যাদি নানা কারণে নির্মল আরোগ্য অনেক ক্ষেত্রেই অধরা। এটা খুব সত্যি কথা, আমরা নির্মল আরোগ্য সব ক্ষেত্রে করতে পারি না, কিন্তু যে ক্ষেত্রে নির্মল আরোগ্য সম্ভব না, সেক্ষেত্রে তাকে তো নির্মল উপশমটা দিতে পারি। নির্মল উপশমতা দেবার কোন না দেবার কোনো কারণ নেই। উপশম বলুন, আরোগ্য বলুন, দুটোরই পদ্ধতি এক, সদৃশ পন্থা, অন্য কোনো পন্থা হবে না। তাহলে কি হলো, এই যে আপনাদের নির্মল যে আরোগ্য আমরা দেব, সেটা কিন্তু বর্তমান দিকে কিছুটা অধরা। তারপরে আপনার কাছে যেসব পেশেন্ট আসবে, তারা দেখা যাবে এক এক সময় তিনজন ওষুধ, দুটো তিনটে ওষুধ অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক খেয়েই চলে যায়, তারা হঠাৎ করে উইথড্র করতে পারবে না। ফলে আপনার ক্ষেত্রে নির্মল আরোগ্য করাটা খুব কঠিন, এবং এই ক্ষেত্রে খুব অবজারভেশন পাওয়ার ভালো না থাকলে এই পেশেন্টগুলোকে দাঁড় করাতে পারবে না। ধীরে ধীরে ওষুধগুলোকে উইথড্র করাতে, এই উইথড্র করাতে গেলে এই ওষুধ সম্পর্কে আপনার একটু, অ্যালোপ্যাথির সম্পর্কে একটু ধারণা থাকা দরকার আছে। এই উইথড্রটা কিন্তু খুব বুঝে করতে হয়, কোনটাকে আগে করবো, কোনটাকে আগে করবো, সেইটা একটু বুঝে চলতে হবে। এইটা আমাদের খুব ইয়ে বুঝে কাজ করতে হবে। যেমন ধরুন আপনি একটা ক্যান্সারের রোগীকে দেখছেন, লাস্ট স্টেজ, আমি একটা ঘটনা আপনাকে বলি। এই রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, তাকে আমি মানে যাচ্ছে এইভাবে গালাগালি করেছে, এরপর আসবেন না তাকে বলেছি, কিন্তু কপাল ভালো, কদিন পরে জানাচ্ছে পেশেন্ট ভালো আছে। তা সে কি করেছে দেখুন, এটা লাং ক্যান্সারের পেশেন্ট, সে পেশেন্টটা কিন্তু বেশ ভালো আছে, খুব সুন্দর আছে। তো তার কিছু স্কিন ইরাপশন বেরিয়ে আসে, তিনি সেটাকে মলম লাগিয়েছে। মলম লাগানোর পর কিন্তু আবার তার কিন্তু ব্লিডিং মাঝে মাঝে হতে শুরু করেছে। এই হচ্ছে ঘটনা। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। আমি তার বললাম যে আপনি মানুষটাকে মেরেই ফেলবেন, এই ব্লিডিং যদি বেশি হয় পেশেন্টটা মারা যাবে। না, আপনি ব্লিডিং বন্ধ করেন। আমি দেখুন বন্ধ হবে কিনা আমি জানি না, চেষ্টা করছি, না হলে আপনাকে হসপিটালাইজ করতে হবে যদি বেশি হয়, আমি দায়িত্ব নিতে পারবো। যাই হোক, সে চলে গেল, তাকে কি করা হলো, প্লাসিবো দুবেলা দেওয়া হলো, 3 দিন খাওয়ার পর তার ব্লিডিংটা আর হলো না। এখন স্কিনটা কিন্তু এখনো ফেরত আসে, কিন্তু পেশেন্ট ভালো, খিদেটা বেড়েছে, এই কথাটা বলছে। তার মানে কি, ওষুধ যেটা এক্সিস্টিং ওষুধ যেটা সে কাজ করতে আবার শুরু করেছে, তার যে হ্যাম্পার হয়েছিল। ফলে এইগুলো আমরা দেখি, ফলে রোগীকে সতর্ক না করে দিলে কিন্তু আমরা এই জায়গায় কিছু করতে পারবো। তাহলে দেখুন, এই যে ক্যান্সারের পেশেন্ট আমি সারাতে পারবো না, তা আমার কাছে প্রায় 4-5 মাস হয়ে গেছে, পেশেন্ট এখন অনেক বেটার, তার সেক্সুয়াল পাওয়ার ফিরে এসছে, তার ঘুম ভালো হচ্ছে, মেজাজটা তার কিন্তু খিটখিটে ছিল মারাত্মক, সেটা কমেছে। দেখুন সবগুলি উন্নতি হতে শুরু করেছে। তার এইরকম যে পেশেন্ট, এইটাও কিন্তু হোমিওপ্যাথিতে উন্নতি হয়, সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ, না হওয়ার কোনো কারণ নেই। এগুলো আমরা সামনে দেখিয়ে দিতে পারলে 2-4টে আপনাদের
কনফিডেন্স লেভেলটা বাড়তো। সেটা আপনাদের সিনিয়রদের কাছে গিয়ে সেটা দেখে নিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে যৌক্তিক বিচার, আরেকটা কথা কি মিরাকেল সম্পর্কে যেটা বলতে ভুলে গেছি, কেন এক জায়গায় ঠিক এক্সাক্ট কথাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কেন এক জায়গায় বলছেন যে কিছুটা বৃদ্ধি হয়ে বা কষ্ট বেড়ে রোগ সারাটাই হচ্ছে সবচেয়ে উত্তম অবস্থা, মানে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনের কথাই তিনি বলেছেন। সত্যি তাই, হোমিওপ্যাথি আরোগ্য কিন্তু খুব আরামের সঙ্গে হয় না, খুব আরামের সঙ্গে হয় না। হঠাৎ করে আরাম হলে আমরা ভয় পেয়ে যাই, রীতিমতো ভয় পেয়ে তখন সার্চিং করতে শুরু করি কিছু গন্ডগোল হয়ে গেল কিনা। এইবার দেখুন, আমরাও আগে থেকে কি করলাম, 6 ধরনের চিকিৎসকের কথা আলোচনা করেছি। কখনোই আলোচনা করেছি, কখনোই হোমিওপ্যাথির পক্ষে শুভ ফলদায়ক নয়। আমরা হতাশ হলে চলবে না, আমাদের মনে রাখতে হবে হোমিওপ্যাথি সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি, অন্যান্য জড়বিজ্ঞানের সম্পূর্ণ বিপরীত অবস্থান। হোমিওপ্যাথিতে প্রতিনিয়ত কদর্য আক্রমণের শিকার হতে হচ্ছে। এই আক্রমণের জন্য আমাদের দায় কি আমরা অস্বীকার করতে পারি? আমাদের সাফল্য নির্ভর করে দুটি বিষয়ের উপর। এক, অর্গাননের প্রতিটি নির্দেশ শর্তহীনভাবে অনুসরণ করতে হবে, তবে অবশ্যই অর্গাননের দৃষ্টিভঙ্গিকে আত্মস্থ করে যুক্তিবাদী মননশীলতার দ্বারা। আবার হ্যানিম্যানের যোগ্য উত্তরসূরিদের পর্যবেক্ষণ, উপদেশ, শিক্ষা অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। ডাক্তার কেন, হেরিং, বনি হোসেন, এদের কথা, পণ্ডিত চিকিৎসকদের কথা বলছি, এদেরও কিছু মৌলিক অবদান আছে যা প্রতি মুহূর্তে স্মরণে রাখতে হবে। এবং আমরা আরো উন্নত আধুনিকতার নামে জড় চিকিৎসা বিজ্ঞানের নকল যতই করব, ততই হোমিওপ্যাথির ব্যর্থতা আমাদের আসবে। আমরা নকল করার তো ওস্তাদ, আমরা নকল চলবে না। তাহলে এইটা হচ্ছে হোমিওপ্যাথির মূল সিচুয়েশনটা বর্তমান যুগে। এইবার তাহলে আমরা কি করব? তাহলে আসল হোমিওপ্যাথিটা কি? আসল হোমিওপ্যাথিটা হচ্ছে অর্গানন নির্ভর হোমিওপ্যাথি, এবং সেই অর্গানো নির্ভর হোমিওপ্যাথিতে সেখানে আপনার কেস টেকিং পুরো করতে হবে। করার পর তার হচ্ছে সিমটমের অ্যানালাইসিস করতে হবে, সিমটমের ইন্টেন্সিটি অফ দ্য সিমটম এটা দেখতে হবে। তারপরে তার হচ্ছে পেস দেখতে হবে, মানে কীভাবে সিমটমগুলো ডেভেলপ করছে এইগুলো দেখতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাকে ম্যাথমেটিক অ্যানালাইসিস করতে হবে, মিনিমাম ডোজ দিতে হবে, এবং সব কিছু মিলিয়ে পেশেন্টের কাউন্সিলিং করতে হবে, বোঝাতে হবে। এই এত কিছু করলে কিন্তু হোমিওপ্যাথিক তাড়াতাড়ি আপনি ওষুধ দিতে পারবেন না। সেই জন্য আপনার ফিসটা একটু বেশি রাখতেই হবে তুলনামূলক ভাবে, কারণ আপনি তো তাকে সময়টা দিচ্ছেন। এই সময়টা দিয়ে অনুশীলন করতে হবে। যদি হোমিওপ্যাথ হতে হয়, ক্লাসিক্যাল বইগুলো পড়তে হবে। ক্লাসিক্যাল বই বলতে অর্গাননটাকে সবচেয়ে গুরুত্ব, তারপর কেন্ট আছে, রবার্টস আছেন, যেই চ্যালেন আছেন, এইরকম অনেক মনীষী আছেন যাদের লেখাগুলোকে আত্মস্থ করতে হবে। আত্মস্থ না করলে হবে না, মুখস্থ করে হয় না। আজকে দেখুন আমি একটা দেখালাম যে রেপার্টারি ফলো আপে কিভাবে ইউজ করা যায়, দেখালাম। তো আশা করি এই জায়গাটা মনে কোনোদিন ভাবেন। তা এরকম দেখা যায় প্যাথোলজিকেও এরকম ভাবে আত্মস্থ করলে প্যাথোলজি থেকেও আপনি কিন্তু এই নেবুলাইজেশন করতে পারবেন, মেডিসিন সিলেকশনের কাজে লাগাতে পারবেন। কেন তো সেটা দেখিয়ে দিয়ে গেছে, বহু জায়গায় দেখিয়েছে। আমরা সেই জায়গাগুলো বোঝার চেষ্টা করি। তা আজকে আর অন্য ইয়েতে গেলাম না, 43 হয়ে গেছে। তা পরের দিন আমরা অন্য টপিকসে যাব। তা আজকে এইটুকুই থাক, এবং এইটুকু নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা বা প্রশ্ন কিছু যদি থাকে সেগুলো আমাকে বলতে পারেন, আমার জানা থাকলে আমি উত্তর দেব। ধন্যবাদ স্যার। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করি। মনে হচ্ছে স্যার কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা আজকের মতো এখানে সমাপ্ত করি। আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তাহলে আগামী ক্লাসে নতুন টপিক হবে।